আর তারা পড়ে পড়ে মার খাবে। কতদিন তারা পড়ে পড়ে মার খাবে? মঞ্জুর মোর্শেদ মামুন, সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ। কতদিন হিন্দুদেরকে এভাবে মারা হবে? কতদিন ধরে হিন্দুদেরকে নিয়ে মস্করা করা হবে? কতদিন ধরে আপনারা হিন্দু শূন্য না হলে এই লাগাতার এই অসভ্যতাগুলো চালিয়ে যেতে দেখতে থাকবেন? মামুন ভাই, আপনাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে পারতেছি না। কারণটা হচ্ছে আপনি যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন বাংলাদেশ নিয়ে, কেমন জানি মনে হচ্ছে আপনাকে আমাদের স্বয়ং বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া সে আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর শেখ হাসিনা আপনাকে নিয়োগ দিয়েছে। এই দেশে তো আপনার ফোন আছে? শেখ হাসিনার ফোন নাম্বার আছে আপনার কাছে? আপনার কথাই শুধু মনে হচ্ছে। ফোন নাম্বার আছে? আমি ফোল্ড ব্যাকের আওয়াজটাও একটু বাড়াতে বলবো। ফোন নাম্বার আছে শেখ হাসিনার? হিন্দুরা নির্যাতিত, কিন্তু এই দেশের কোন হিন্দু এখন পর্যন্ত মুখ খুলে না যে তাদের উপর নির্যাতন হয়েছে। না না না, মামুন ভাই, গরুর মাংস, প্রত্যেকটি রেস্তোরাঁতে গরুর মাংস রাখার ফতোয়া কারা জারি করছে? আপনারা প্রতিবাদ করেছেন এর বিরুদ্ধে? জেলে পাঠিয়েছেন যারা এটা চিৎকার করে বলছে গোশত রাখতে হবে? কেন রাখবো? শুনেন, আমার বাংলাদেশ, আমরা 95% মুসলমানের দেশ। বাংলাদেশটা মুসলমানদের দেশ। বাংলাদেশটা মুসলমানদের দেশ। আমাকে কথা বলতে দিবেন? আপনি বললেন বাংলাদেশটা মুসলমানদের দেশ, আমি জিজ্ঞেস করছি হ্যাঁ কি না, বাংলাদেশ কি মুসলমানদের দেশ কিনা? আমি সেটা বলি নাই। তাহলে কি বলছেন? আমি বলছি 95% মুসলিম। এখানে আর 5% না 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 না, কি বললেন? বাংলাদেশে এত শতাংশ মুসলিম হলো কি করে? কিন্তু কি বাংলাদেশে এত শতাংশ মুসলিম পপুলেশন হলো কি করে আর হিন্দু পপুলেশন কমলো কি করে? এটার জবাবটা দিন। আমরা তাহলে পড়াশোনার ঘাটতি আছে। বাংলাদেশ যখন ব্রিটিশ থেকে বিভক্ত হয় তখন বাংলাদেশ ব্রিটিশ থেকে বিভক্ত হয়নি। বাংলাদেশ ব্রিটিশ থেকে বিভক্ত হয়নি। বাংলাদেশ আসলে ছোট্ট সন্তানের মতন ভারত থেকে বিভক্ত হয়েছে। অর্থাৎ বাবার বাড়িতে থাকবে না বলেছিল বাংলাদেশ। বাবার বাড়িতে থাকলে এতদিনে বাচ্চারা মানুষ হতো। বাবার বাড়ির জায়গায় চাচার বাড়িতে বাংলাদেশ মানুষ হয়েছে বলে এরকম 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 অকাল কুষ্মাণ্ড মাকাল ফল তৈরি হচ্ছে একটা করে। ভারতের বাড়িতে বা বাবার বাড়িতে যদি মানুষ হতো তাহলে বাংলাদেশ ভালো থাকতো। আপনি আমাকে আনছেন, আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন দয়া করে। বলুন, তারপরে আপনাকে মহড়ার সার্কাস দেখাবো। বিক্রি করে যারা হকার করে, হকারের ব্যবসা করে, আপনি তাদের মতো করে কথা বলতেছেন। এভাবে একজন সাংবাদিকের অ্যাটিটিউড হয় না। সাংবাদিকের চারিত্রিক গুণাবলী থাকে, কথাবার্তার অঙ্গভঙ্গি থাকে। আপনি সোজা যেগুলো কথা বলেন সেগুলো জাস্ট আওয়ামী লীগকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আপনি পাগল হয়ে গেছেন। একমাত্র রিপাবলিকাল বাংলা চ্যানেলটা পুরো। আরে আমাকে একটা কথা বলুন। আচ্ছা মামুন ভাই শুনুন। আমরা পাগল হইনি। আমরা পাগল হয়েছি একটা কারণে, যে বাংলাদেশ এই মুহূর্তে একটা গোটা দেশ যদি সার্কাস দেখায়, আপনাদের দেশেও নিশ্চয়ই রাশিয়ান সার্কাস বা ওই শীতকালের সার্কাসটা হয়, তো আপনার পাড়ায় হয় সার্কাস? মামুন ভাই, সার্কাস হয়? হয় কি হয় না? আরে হয় কি হয় না বলে দেন না। ওই দেখুন, আপনি কথা বলতে পারেন। আপনার ভারতে এত মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। বাবরি মসজিদ কোথায় শুনুন, ভারতবর্ষে 30 কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে যারা প্রত্যেকে ভারতীয়। আগে ভারতবর্ষ মানে এপিজে আব্দুল কালামের দেশ, ভারতবর্ষ মানে উস্তাদ জাকির হোসেনের দেশ, ভারতবর্ষ মানে এআর রহমানের দেশ। সেই ভারতবর্ষের কথা বলার মতন জায়গাতে আপনারা নেই, কারণ আপনারা 1 কোটি হিন্দুকে ম্যানেজ করতে পারেন না। 1 কোটি হিন্দুকে ভালোভাবে রাখতে দিতে পারেন না। আমরা 30 কোটি মুসলমানের দেশ, আমরা ভারতবর্ষ 30 কোটি মুসলমানকে নিয়ে থাকি। আমরা ভালো আছি। দরকার হলে 30 কোটি মুসলমান যদি ভারতবর্ষে ভালো থাকে, আরো 18 কোটির জনগণ ভারতবর্ষে ভালো থাকবে। গোটা বাংলাদেশ ভারতের সাথে মিশে যাক। সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে যদি আমরা কথা বলি, গোটা ভারতবর্ষের সাথে বাংলাদেশ ভালো থাকবে। আমি বলছি দায়িত্ব নিয়ে, ভারতবর্ষে যেভাবে বাংলাদেশের মানুষজন রয়েছে তার থেকে 10 গুণ ভালোভাবে ভারতীয় হলে আপনারা থাকবেন। 30 কোটি মুসলমান আমাদের দেশে আছে, আরো 10 কোটি মুসলমান না হয় চলে আসবে বাংলাদেশ ঢুকে যাক ভারতের মধ্যে। আপনার বাংলাদেশে
ভারতের যে মুসলমান আছে আচ্ছা, মুসলমান কি ভালো আছে? শুনুন, গরু মাংস পাইলে পিটিয়ে মারতেছেন, শুনুন, নামাজ পড়তে গেলে পিটিয়ে মারতেছেন, বাবরি মসজিদ বাঁধতেছেন। এইসব কথাবার্তা এগুলো ফেক নিউজ, এগুলো ফেক নিউজ, এগুলো ফেক, মিথ্যে 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 মিথ্যে, এগুলো মিথ্যে, এগুলো মিথ্যে। সত্যিটা দেখুন, মোহাম্মদ ইউনূস, নাগা সন্ন্যাসীরা এই হুঁশিয়ারি বিগত 48 ঘন্টা ধরে দিচ্ছে বলে, মামুন সাহেব প্লিজ শুনুন, নাগা সন্ন্যাসীরা বিগত 48 ঘন্টা ধরে এই হুঁশিয়ারি দিচ্ছে বলে মোহাম্মদ ইউনূস ভয় পেয়েছে, মোহাম্মদ ইউনূস ঠকঠক করে কাঁপছে এবং মোহাম্মদ ইউনূস অবিলম্বে যুদ্ধ মহড়া করার ঘোষণা করে দিয়েছিল। এবং সেনাবাহিনীর তরফ থেকে আমরা সূত্রের খবর পাই যে সেনাবাহিনী বলে, কেন এরকম শীতকালীন যুদ্ধ মহড়া করছেন, আমাদের তো টাকা নেই, আমাদের পেঁয়াজ কেনার টাকা নেই, ডিম কেনার টাকা নেই। চট্টগ্রাম সীমান্তে কামান দাগা হচ্ছে, চলছে গোলা বর্ষণ, ঢাল তলোয়ারহীন ইউনূসের যুদ্ধ মহড়া, জংধারা কপ্টার ট্যাঙ্ক নিয়ে হাস্যকর মহড়া চালাচ্ছে মোহাম্মদ ইউনূস, কারণ শুধুমাত্র নাগা সন্ন্যাসীরা হুঁশিয়ারি দিয়েছে। ভাবুন অবস্থা, ভাবুন মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তের অবস্থা, ভাবুন নাগা সন্ন্যাসীদের হুঁশিয়ারির পরে মোহাম্মদ ইউনূস একটা সার্কাস শুরু করে দিয়েছেন। আমি দেখাবো, দেখুন এই মুহূর্তে হাল্লা চলেছে যুদ্ধের মতন। আমি জানি না কোন সিনেমার শুটিং হচ্ছে এই মুহূর্তে। আগামী 10 মিনিট কোথাও যাবেন না, এরকম সার্কাস কোথাও দেখতে পারবেন না, শুধু বাংলাদেশ ছাড়া। দেখুন কলা পাতা, কলা গাছ, তার মাঝখান দিয়ে হপ 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 করতে করতে কিছু মানুষ যাচ্ছেন, কিছু মানুষ গিয়ে কোথায় যাচ্ছেন কেউ জানে না। এটা বোধহয় ট্যাঙ্ক, দূর থেকে মনে হচ্ছে পিঁপড়েরা যাচ্ছে, পিঁপড়ের একটা মিছিল হচ্ছে, কিন্তু এটা ট্যাঙ্ক। ভালো করে দেখুন, আমি ফুল ফ্রেমে এবার হেলিকপ্টার, এই যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেমে, সেই ছবিগুলো দেখুন। এইটা বাংলাদেশের মক ড্রিল বা যুদ্ধ মহড়া। হাসি পাচ্ছে, প্রভু হাসবো না কাঁদবো, প্রভু আমায় পথ দেখাও, আমরা হাসবো না কাঁদবো এই মুহূর্তে। দেখুন ধিতান ধিতান বলে করে দেখুন পাখি উড়ে যাচ্ছে, কামান যাচ্ছে, পাখি উঠছে। এ কামাই দেখুন ছোট্ট, এটা আমি জানি না কালীপটকা না দোদমা, কিন্তু কিছু একটা ফাটছে, দুম 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 করে কালী পুজোর মতন কিছু একটা ফাটছে। মোহাম্মদ ইউনূস আমি জানি না কেন এই জিনিস করছেন। নিধিরাম সর্দার মোহাম্মদ ইউনূস আবার বলেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। শুনি মোহাম্মদ ইউনূস কি বলেছেন। এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি। সেটার জন্য এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।